দাদা, রাজ্যে বিধানসভা ভোটের দামামা কিন্তু অলরেডি বেজে গেছে, আর মাত্র কিছুদিন হাতে গোনা বাকি আছে। তো আপনি কিভাবে নিজের প্রচার সারছেন, এবং আরও যে বিগত কিছুদিন হাতে আছে সেই সময় আপনি কিভাবে প্রচারটা চালিয়ে যেতে চাইছেন? দেখুন, সকালবেলা আমি বিগত 1 মাসে পায়ে হেঁটে গোটা বিধানসভা ঘুরে ফেলেছি। এখন কিছু কিছু লোকজন আছে যারা গুরুত্বপূর্ণ লোক, তাদের কাছে যাচ্ছি, তাদের সাথে পার্সোনালি কথা বলছি। এছাড়াও তাদের পরে ওইটার পর আমরা আলাদাভাবে কিছু দোকানে যাচ্ছি, কিছু হাই রাইজ বিল্ডিংগুলোর সাথে কথা বলছি। এইভাবেই আপাতত চলছে। দাদা, কাশীপুর বেলগাছিয়ার বিধায়ক অতীন ঘোষ, যিনি কিনা কলকাতা পৌরসভার ডেপুটি মেয়রও বটে, তো তিনি এই কাশীপুর বেলগাছিয়া অঞ্চলে জেতা নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী। তিনি বলছেন, জেতা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই, কতটা মার্জিনে জিতবো সেটা এখন প্রশ্ন। এই নিয়ে কি বলবেন? এই আত্মবিশ্বাসের পেছনে কারণ কি, এবং আপনি কতটা বিজেপির হয়ে আত্মবিশ্বাসী? তিনি আপনাকে ইন্টারভিউ বলেছেন? না, আমাকে বলেনি, কিন্তু আমি অন্য ইন্টারভিউ শুনেছি এবং লেখা পড়েছি। আপনি নিশ্চিত থাকতে পারেন, কাশীপুরে 6টা কর্পোরেশন ওয়ার্ড নিয়ে এই বিধানসভাটি, একটা মাত্র ওয়ার্ডে তিনি জিতবেন। সেই ওয়ার্ডটার নাম 3 নম্বর, কারণ ওখানে খানেদের রাজনীতি হয়। ঠিক আছে, ওটা বাদ দিয়ে 4ঠা মে আপনার সাথে আমি কথা বলবো। সবকটি ওয়ার্ডে হারতে চলেছেন অতীন ঘোষ। দুবার আগেও হেরেছেন, 2001-এ হেরেছেন, 6-এ হেরেছেন, একবার জিতেছিলেন। ওটাই ওনার জীবনের শেষ। আর এবার আর তিনি জিতছেন না, আপনি নিশ্চিত থাকতে পারেন। দাদা, রাজ্যে দেখা যাচ্ছে এসআইআর নিয়ে নানা বিতর্ক হচ্ছে, মানুষকে লাইনে দাঁড়াতে হচ্ছে, সেটা নিয়ে তৃণমূল কংগ্রেস নানা অভিযোগ করছে। তো আপনার কি মনে হচ্ছে, এসআইআর এর ফলে কি আদৌ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, সাধারণ মানুষ, সাধারণ ভোটাররা? নাকি আপনার মনে হচ্ছে এতে করে যারা অনুপ্রবেশকারী তারা সত্যি এই লিস্টের বাইরে চলে গেছেন? এবং দেখা যাচ্ছে, আরেকটা প্রশ্ন অ্যাড করব, যে অনেক হিন্দু ভোটাররাও কিন্তু বাদ গিয়েছেন। তো সেক্ষেত্রে আপনার তাদের প্রতি ভিউটা কি? তাদের কে কিভাবে নাগরিকত্ব দেওয়া হবে পরবর্তীতে, সেটা নিয়ে যদি একটু বলেন। এসআইআরের গোটা বিষয়টিকে পরিকল্পনা করে তৃণমূল কংগ্রেস, যাতে মানুষের হয়রানি হয়, মানুষ কষ্ট পায়, 75 বছর, 80 বছর, 85 বছরের লোকেদের তৃণমূলের দ্বারা নিয়োগ করা বিএলওরা ডেলিভারেটলি এই নোংরামিটা করেছেন, যাতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয় এবং সেটা ভোটের বাক্সে যাতে প্রতিফলিত হয়। কিন্তু বাঙালি অত্যন্ত সচেতন, বাঙালি জানে যে সত্যি কি মিথ্যে কি। আজ তৃণমূল কংগ্রেস এই কারণের জন্য এটা করলো যে তারা আজকে 15, যে কোনো সভায় যান, তারা মিনিট 15-20, যদি ছোট থেকে বড় নেতারা যারা বক্তৃতা করছে, তারা নির্বাচন কমিশনকে গালি দিচ্ছেন, মোদিকে গালি দিচ্ছেন, অমিত শাহকে গালি দিচ্ছেন, কেন্দ্রীয় এজেন্সিকে গালি দিচ্ছেন। কেউ তারা নিজের কাজের ভিত্তিতে ভোট চাইছেন না। তো এটা থেকে বোঝা যাচ্ছে যে বাস্তবে তাদের পায়ের তলায় মাটি নেই, ভিত নড়ে গেছে। তাই নন ইস্যুকে ইস্যু বানাচ্ছেন এসআইআর। ভাই, যে মরে গেছে তার নাম ভোটে কেন থাকবে? যে নেই এখানে সে কেন ভোটার লিস্টে নাম থাকবে? তো এইটার কারণটা একদম পরিষ্কার। তারা গোটা বিষয়টাকে ধ্বংস করতে চান, মানুষকে বোকা বানাতে চান। মানুষ এত মূর্খ নয়, বাঙালি শিক্ষিত কমিউনিটি। বাংলায় 12 মাস 24 ঘন্টা রাজনীতি হয়, তারা রাজনীতিটা বোঝেন। আপনি নিশ্চিন্তে থাকুন, কোনো প্রভাব এসআইআরে পড়বে না, বরঞ্চ এই এসআইআর অন্তত 100টা সিটে তৃণমূলকে হারাতে চলেছে। আজকে যেটা আপনি বললেন এই পথসভায়, যে রাজনীতি সংকীর্ণতার দিকে এগিয়ে যাচ্ছে, মানে সৌজন্য নেই, সেক্ষেত্রে আমরা ইস্যুগুলো কিন্তু দেখতে পাচ্ছি একটু অন্যরকম। যেরকম তৃণমূল ইস্যু বার করেছে এই মাংস খাওয়া নিয়ে, আমিষ খাওয়া নিয়ে। তারা বলছে বিজেপি শাসিত রাজ্যে আমিষ খাওয়া যাবে না। অথচ দেখা যাচ্ছে বিজেপি এখন প্রচারে নেমেছে কিন্তু মাছকে সামনে রেখে, মাংসকে সামনে রেখে। কেন্দ্রীয় নেতারা এসেও বলছে যে আমরা মাছ খাচ্ছি, মাংস খাচ্ছি, সেটাকে তারা রীতিমতো ভুল প্রমাণিত করছে। তো এই এক ধরনের রাজনীতি। আবার দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী রাজ্যে এসে একটা ঝালমুড়ির দোকানে ঝালমুড়ি খাচ্ছে, সেটা নিয়েও মুখ্যমন্ত্রী আক্রমণ করেছেন প্রধানমন্ত্রীকে, যে পুরোটা সাজানো, এবং একটা প্রধানমন্ত্রীর কাছে কি করে 10 টাকার নোট থাকে। তো এরকম ধরনের প্রশ্ন বা আক্রমণ আসছে কোনো গঠনমূলক সমালোচনার বাইরে। কি বলবেন আপনি এই নিয়ে? দুটো প্রশ্নই আপনি তৃণমূলের দ্বিচারিতার উদাহরণ তুলে ধরলেন। মাছ মাংস খাবে কি খাবে না, এটা কোনো রাজনৈতিক দল ঠিক করতে পারে? এই মুহূর্তে দেশের 1/3 বেশি জায়গাতে বিজেপির সরকার রয়েছে, সেই সমস্ত জায়গায় মানুষ মাছ মাংস খায় না। যখন তারা এই ধরনের কথা বলে, তখন তো আপনাদের পাল্টা প্রশ্ন করা উচিত যে কেন মিথ্যা কথা বলছে। উত্তরপ্রদেশে মানুষ মাংস খাচ্ছে না, উত্তরপ্রদেশের মানুষ মাছ খাচ্ছে না,
বিহারে মাছ হচ্ছে না, আপনার আইডিয়া আছে নরেন্দ্র মোদী সরকার মাছ চাষের জন্য কত সাবসিডি দেয়? কোনো আইডিয়া আছে? খোঁজ নিয়ে দেখুন কেন্দ্রীয় সরকার কত টাকা সাবসিডি দিচ্ছে, যাতে মৎস্যজীবীরা আরও বেশি মাছ উৎপাদন করুক এবং তারা নিজের পায়ে দাঁড়াক, তার ব্যবস্থা কেন্দ্রীয় সরকার করতে চাইছে। মিথ্যে কথা বলার তো পয়সা লাগে না, তাদের কাছে ইস্যু নেই, তাই জন্য তারা এই ধরনের নন ইস্যুকে ইস্যু বানিয়ে নির্বাচনী বৈতরণী পার হতে চান। আমি আপনাকে বলছি, কোনো বিজেপি শাসিত রাজ্যে মাছ মাংস নিষিদ্ধ হয়নি, আর বাঙালির প্রিয় খাদ্য মাছ, কার ক্ষমতা আছে তার কেড়ে নেওয়ার? দাদা লাস্ট একটা কোশ্চেন, আপনি অনেক উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন, মানে যেগুলো আপনার হয়তো ভাবনায় রয়েছে এই বিধানসভা এলাকাকে নিয়ে, টেবিল টেনিস কোর্টের কথা বললেন, আপনি যদি শর্টে একটুখানি তুলে ধরেন যে আপনার কি কি ভাবনা রয়েছে এই বিধানসভা কাশীপুর বেলগাছিকে নিয়ে। আমি বিধায়ক হয়ে এখানে একটা টেবিল টেনিস একাডেমি বানানোর ইচ্ছে আছে, একটি ফুল ফ্লেজেড ব্যাডমিন্টনের ব্যবস্থা করার ইচ্ছে রয়েছে, ব্যাডমিন্টন ইনফ্রাস্ট্রাকচার যাতে তৈরি হয়। আমার ইচ্ছে আছে টালা ঝিল পার্কটা যাতে ফুল ফ্লেজেড একটি সুইমিং পুল তৈরি হোক। আমার ইচ্ছে আছে এই রাজ্যে আবার বিধানসভার যে দুটি সরকারি বাস চলতো, যেটা বন্ধ হয়ে গেছে, 4B এবং 11 রয়ে, সেটা যাতে পুনরায় চালু করা যায়। আমি নিশ্চিত এই রাজ্যে পরিবর্তন হতে চলেছে। আমি আমার কেন্দ্রের ভোটারদের কসমোপলিটন কনস্টিটুয়েন্সি, এখানে সমস্ত রকমের ভোটার আছেন, এখানে অবাঙালি ভোটার আছেন, এখানে বাঙালি ভোটার আছেন, এখানে কিছু উড়িয়া ভোটার আছেন, এখানে মাইনরিটি ভোটার আছেন, পুরো কসমোপলিটন কনস্টিটুয়েন্সি কাশীপুর কনস্টিটুয়েন্সি। এটা থেকে একটা ট্রেন্ড বোঝা যেতে পারে যে রাজ্যের মানুষ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে কোনো মূল্যে তৃণমূল সরকার যাতে যায় তার ব্যবস্থা করার। সারাদিন প্রচার করছেন এবং আপনি যেমনটা বললেন যে হেঁটে হেঁটে পুরো এলাকা আপনি চষে ফেলছেন, মানুষের সঙ্গে কথা বলছেন, পরিশ্রম হচ্ছে, বক্তৃতা দিতে দিতে গলায় ব্যথা হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া ঠিকঠাক থাকছে না, তো আপনি এই কটা দিন কিভাবে শিডিউল করে নিচ্ছেন, কি করে ম্যানেজ করে নিচ্ছেন সবটা, কি করে সময় বার করছেন এবং কি করে নিজেকে ফিট রাখছেন? ফিট রাখার একটাই কারণ, মানে ভুলভাল খাওয়া থেকে নিজেকে বাঁচাতে হবে এবং একটু জল বেশি খেতে হচ্ছে, একটু মানে পানীয় জল আকারের খাওয়া দাওয়া, একটু মানে লিকুইড বেশি খেতে হচ্ছে, এই আছে। একটু খাওয়া দাওয়া কম করলেই শরীর ঠিক থাকে। এখন অবধি ঈশ্বরের আশীর্বাদে ভালো আছি। আশা করি যা আমার ফুড হ্যাবিট আছে তাতে খুব বেশি অসুবিধা হওয়ার কথা নয়, চলে যাবে। সামান্য একটু অসুবিধা হয়েছে, একটু পা ফুলেছে, প্রচুর হেঁটেছি ছোটোবেলা থেকে, যেভাবে পাঞ্জাবি পায়জামা মানে পায়ে চটি, ওইভাবে পায়ে চটি পরেই প্রায় রোজ 8-10 কিলোমিটার হেঁটেছি, তাতে পায়ে সামান্য একটু পা ফুলেছে। আশা করি তত খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। সৌজন্যের কথা আপনি বারবার বলছেন, তাহলে আপনার প্রতিদ্বন্দ্বী যারা আছেন তাদের কি টিপস দেবেন, এরকম একটা টিপসের কথা বলুন। দেখুন, যারা প্রতিদ্বন্দ্বী আছে তারা আমার 3 জনই আমার থেকে বয়সে বড়। CPIM প্রার্থীকে আমি দাদা ডাকি, ছোটোবেলা থেকে আমি ওনাকে চিনি, ও ভাই বলে আমাকে সম্বোধন করে। কংগ্রেস প্রার্থী অন্য জায়গা থেকে এখানে এসছেন, কিন্তু তার সঙ্গে আমার সম্পর্ক প্রায় 30 বছরে, ভাই বলেই কথা বলে। তার নাম ঘোষণা হওয়ার পর আমাকে ফোন করেছে, ভাই এলাম তোর এলাকায় এসে তোর বিরুদ্ধেই লড়বো। তৃণমূলের যিনি প্রার্থী তাকে আমি দীর্ঘদিন ধরে চিনি, তিনি অনেক বড় নেতা, তার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, আমার সঙ্গে কোনোদিন কথাবার্তা বলার কোনো স্কোপ হয়নি। আমি চিনি তো ওনাকে এইটুকুই। এই বড়নগর থেকে দুবার ইনি 2001 এবং 2006 হেরেছিলেন, বড়নগরটা আমাদের পাশের সিট, তাকে দুবার হারতে দেখেছি, এইটুকুই তাকে চিনি। আর আমার ওদেরকে টিপস দেওয়ার মতো আমার কোনো যোগ্যতা নেই। আমি একটা কথাই বলবো, মানুষ এমন রাজনীতি করুক যাতে উনি না থাকলেও লোক ওনাকে সম্মান করুক, সে যেই হোক, আমি হই, তৃণমূল প্রার্থী হন, কংগ্রেস হোক বা CPIM হোক। আপনার ব্যবহারে, আপনার আচরণে মানুষ আপনাকে শ্রদ্ধার সাথে দেখুক, এই রাজনীতি আমি পশ্চিমবঙ্গে যাতে সব জায়গায় অনুষ্ঠিত হোক, আমি তাই চাই।